আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে সিলেট বোর্ড 2019 সালে আসা সপ্তম অধ্যায় রিলেটেড একটি প্রশ্ন। তো আমি আজকে যে বই থেকে এই প্রশ্নটি সমাধান করছি সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি। আর আপনাদের এই জন্য আমরা এই ইজি কেমিস্ট্রি বইটি নিয়ে এসেছি। এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়নে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় নিয়ে অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে আলোচনা করা হয়েছে। অধ্যায় ভিত্তিক যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেই বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান করে দেওয়া হয়েছে, প্লাস অধ্যায় ভিত্তিক যে নৈর্ভিত্তিক কোয়েশ্চেন আছে সেই নৈর্ভিত্তিক প্রশ্নগুলো কী করা হয়েছে, সমাধান করে দেওয়া হয়েছে। যদি আপনারা এই বইটি পড়ার সময় কোনো একটি প্রশ্নে সমস্যা অনুভব করেন, আপনারা দেখবেন প্রশ্নটির উপরে একটি কিউআর কোড দেওয়া আছে, আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন, এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে ওই প্রশ্ন রিলেটেড যে সমস্যাগুলো আপনাদের থাকবে সেই সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে। তো এখন আপনাদের কাছে একটা আছে ছোট্ট কাজ। সেই ছোট্ট কাজটি কি? ছোট্ট কাজটি হচ্ছে তাড়াতাড়ি করে এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে ফেলা। আর ইজি কেমিস্ট্রির পাশাপাশি আমরা নিয়ে এসেছি ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলো বইয়ের এই ইজি ভার্সনটা। তো আপনারা সবাই এসএসসি পরীক্ষার জন্য একটা সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করবেন, এবং আর একটা সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার জন্য কী করবেন, এই বইগুলো সবাই আশা করি সংগ্রহ করে ফেলবেন। আর প্রস্তুতি সর্বোচ্চ মানে কি, আমাদের ফলাফলটাও হবে সর্বোচ্চ। তো চলেন আমরা আমাদের আজকের প্রশ্নটাতে চলে আসি। তো আমরা প্রথমে উদ্দীপকটা একটু দেখি। উদ্দীপকে দেখেন একটি যৌগে কী করা আছে, হাইড্রোজেনের শতকরা সংযুতি দেওয়া আছে 3.06%, ফসফরাসের শতকরা সংযুতি দেওয়া আছে 31.63%, এবং অক্সিজেনের শতকরা সংযুতি দেওয়া আছে 65.30%। আবার দেওয়া আছে কি যৌগটির আণবিক ভর 98 বা 98, আর উক্ত যৌগটির সাথে জিঙ্ক ধাতুর বিক্রিয়া ঘটানো হলো। প্রথমে খেয়াল করেন ক নম্বর প্রশ্নটা আমরা একটু খেয়াল করি, জারক কাকে বলে। খ নম্বর প্রশ্নটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার সমতাকৃত সমীকরণটি লিখো। ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আর ঘ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া কিনা বিশ্লেষণ করো। এখন আপনারা যদি এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখেন, প্রশ্নটা ভালোভাবে দেখলে বুঝে যাবেন এই প্রশ্নটা আসলে একটা হাইব্রিড কোয়েশ্চেন। হাইব্রিড বলতে বোঝাচ্ছে কি, এই প্রশ্নটা আমার কি হয়েছে ষষ্ঠ আর সপ্তম অধ্যায়ে মিলিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলেন আমরা তাহলে এই প্রশ্নটা এখন সমাধান করি। প্রথমে আমাদেরকে বলা হয়েছে জারক কাকে বলে। তো একটা জিনিস আমরা আসলে জারক কাকে বলে জানি। জারকটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। এটা আমরা সবাই জানি। তাহলে জারক কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলা হয়? তাকে জারক বলা হয়, ঠিক আছে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ আমার ইলেকট্রন গ্রহণ করবে সেই পদার্থকে আমরা কি বলবো? জারক বলবো। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আসলে আমাদের খ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছিল কি, খ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে অ্যালুমিনিয়াম ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার সমতাকৃত সমীকরণটি লিখো। তো চলেন আমরা আসলে দেখি অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া আসলে কি ঘটনাটা ঘটে। প্রথমে আমরা দেব অ্যালুমিনিয়াম সলিড, আচ্ছা সলিড, তারপরে একিউ, এটা আসলে দেখানোর দরকার আছে, আচ্ছা দেখাই দিই। এটা হচ্ছে একিউ, বিক্রিয়া করে তৈরি করতেছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিড, H2 গ্যাস। এবার খেয়াল করেন আমাদেরকে বলা হয়েছে কি, আমাদের কোশ্চেনে বলা হয়েছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে কি করতে, সমতা করতে। তাহলে আমাদেরকে বলা হয়েছে কি এই যে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা সেটাকে সমতা করতে। তো চলেন আমরা এবার একটু আসলে এটাকে সমতা করার চেষ্টা করি। আমার এখানে অ্যালুমিনিয়াম একটা, ঠিক আছে সমস্যা নেই। এখানে আমার হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা, কিন্তু আমার এখানে ক্লোরিন 3টা, আমার এখানে হাইড্রোজেন কয়টা, এখানে আমার হাইড্রোজেন হয়ে গেছে, এখানে আমার হাইড্রোজেন হয়ে গেছে কয়টা, 2টা, ঠিক আছে। কিন্তু আমার হাইড্রোজেনকে তাহলে কি করতে হবে, যেহেতু এখানে একটা আছে একটা লাগবে, একটা করলে কিভাবে করবো, হাফ দ্বারা গুণ করতে হবে। তো জানেন প্রথমে করি, দেখেন হাফ দিয়ে গুণ করে কি করছি, একটা তো হাইড্রোজেন করে দিচ্ছি, কিন্তু আমার এখানে
ক্লোরিন, এখানে আমার ক্লোরিন কয়টা আছে? 3টা আছে না? কিন্তু আমার এখানে ক্লোরিন কয়টা? একটা। তার মানে আমার এখানেও ক্লোরিন কয়টা করতে হবে? 3টা করতে হবে। তো চলেন এখানে ক্লোরিন 3টা করে দিই। দেখেন এখানে যখন ক্লোরিন 3টা করছি, ক্লোরিন 3টা করলে কি হচ্ছে, আমার হাইড্রোজেন হয়ে গেছে 3টা। আমি অলরেডি হাফ করে হাইড্রোজেন একটা করছিলাম, তাহলে আমাদের কী করতে হবে? এখন আমাদের আবার হাইড্রোজেনকে করতে হবে কি 3টা। তাহলে কীভাবে 3 করবো? এই যদি আমি এটা যদি 3/2 করে দিই তাহলে আমার 3টা ক্লোরিন হয়ে যাবে। তো চলেন আমরা এটাকে 3/2 করে দিই, একটা কেটে দিই, একটা কেটে দিয়ে করে দিই কি 3/2। তার মানে আমার হয়ে গেছে, আমার 3টা ক্লোরিন ছিল, দরকার ছিল 3টা ক্লোরিন হয়ে গেছে, 3টা হাইড্রোজেনও হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা সবসময় চেষ্টা করবো কি, আমরা সবসময় চেষ্টা করবো সমতাকরণ করতে গেলে এগুলোকে কি পূর্ণ সংখ্যায় রাখার সবসময় চেষ্টা করবো। তো এখন এটাকে পূর্ণ সংখ্যা করতে হলে কী হবে? হাইড্রোজেনটাকে যদি পূর্ণ সংখ্যা করতে চাই তাহলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি একটা পূর্ণ সংখ্যা পাবো, অর্থাৎ 3 পাবো। এখন যখন আমি হাইড্রোজেনকে 2 দ্বারা গুণ করব, এটা কিন্তু আসলে পুরো একটা সমীকরণ, তার মানে শুধু হাইড্রোজেনকে না, 2 দ্বারা আমার কী করতে হবে? পুরো সমীকরণটাকেই গুণ করতে হবে। তো চল আমরা পরে 2 দ্বারা গুণ করে দিই। 2 দ্বারা গুণ করলে হবে এই অবস্থা। তাহলে এটাই হচ্ছে আমার যে বিক্রিয়াটা, অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটার সমতাকৃত সমীকরণ। আশা করি আপনারা এই সমতাকৃত সমীকরণটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো আমাদের ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কী বলা হয়েছে আমরা সেটা একটু আরেকটাবার দেখে আসি। ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে অ্যালুমিনিয়াম ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ভুল বলে ফেলছি, আসলে এটা খ নাম্বার প্রশ্নটা আরেকবার বলে ফেলছি, আসলে হবে খ নাম্বারটা। উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। ঘ নম্বর কোশ্চেনটা কি ছিল? উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হবে এটা আমরা 6ষ্ঠ অধ্যায় থেকে দেখে এসেছি। তো জাস্ট আমরা 6ষ্ঠ অধ্যায়ে যে নিয়মটা শিখেছি সেটা এখন ফলো করব। দেখেন আমাদের কাছে আণবিক সংকেত বের করার জন্য যেসব তথ্য দরকার সবই দেওয়া আছে। যৌগের শতকরা সংযুতি দেওয়া আছে, শতকরা সংযুতি থেকে আমরা কি করতে পারি? স্থূল সংকেত বের করতে পারি। আর এরপর দেখেন আমরা কি দেওয়া আছে কি যৌগটির আণবিক ভরও দেওয়া আছে 98। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো? এখান থেকে আমরা খুব সহজেই আমাদের যে যৌগটি আছে সেই যৌগটার সংকেতটা কি, আণবিক সংকেতটা কি নির্ণয় করতে পারবো। তো চলেন আমরা এবার একটু আণবিক সংকেতের চলেন এবার আমরা কি করব? এবার আমরা আণবিক সংকেতটা বের করে ফেলি। ঘ নাম্বার কোশ্চেন। ঘ দেওয়া আছে, আমরা আগে আমাদের কাছে কি কি দেওয়া আছে লিখে ফেলি। দেওয়া আছে হাইড্রোজেনের শতকরা সংযুতি 3.06%, 3.06%। ফসফরাসের শতকরা সংযুক্তি হচ্ছে 31.63%, ফসফরাস হচ্ছে 31.63। আর অক্সিজেনের দেওয়া হচ্ছে 65.30%। অক্সিজেনের ভর দেওয়া হচ্ছে কি অক্সিজেনের শতকরা সংযুতি দেওয়া আছে 65.30%। আমরা পেয়ে গেছি। এখন আমরা যখন শতকরা সংযুতি আমাদের যখন দেওয়া আছে, তো আণবিক সংখ্যা যখন আমরা বের করব, আমাদের প্রথম কাজটাই হচ্ছে কি স্থূল সংকেতটা বের করা। আমরা আশা করি জানি স্থূল সংকেত কীভাবে বের করতে হয়। আমাদের যে শতকরা সংযুতি মান দেওয়া আছে প্রত্যেকটা পরমাণুর, কি করতে হবে? প্রত্যেকটা পরমাণুর শতকরা সংযুতিকে কি করতে হবে? তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তো চয়ন করি, হাইড্রোজেনের শতকরা সংযুতিকে হাইড্রোজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিই। ফসফরাসের শতকরা সংযুতিকে ফসফরাসের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিই। পরে অক্সিজেনের শতকরা সংযুতিকে অক্সিজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিই। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এবার আসেন এই অঙ্কগুলো করতে গেলে কি আমাদের সবসময় হাতের কাছে একটা ক্যালকুলেটর রাখতে হবে, ঠিক আছে? তো ব্যাকের কাছে ক্যালকুলেটর আছে, তো চয়েন আমরা সবসময় হাতের কাছে ক্যালকুলেটর রাখবো এই অঙ্কগুলো করার সময়। তো প্রথমে এটা ভাগ করার জন্য আসলে ক্যালকুলেটর দরকার নেই, 1 দিয়ে যাকে ভাগ করব ওই যে উপরে যেটা থাকবে ওই মানটা হবে, অর্থাৎ 3.06। এবার ফসফরাসেরটা বের করতে গেলে আমাদের একটু ক্যালকুলেটর দরকার। তো চলেন দেখি মানটা কি আসে। তো চলেন এখানে যে 31.60 ডিভাইড বাই 32 এই মানটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের ক্যালকুলেটরটা ব্যবহার করতে হবে। তো চলুন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি মানটা কি আসে। আমাদের মানটা আসে এখানে একটা ভুল করছি। ভুলটা হচ্ছে ফসফরাসের ভর হবে হলো 31, ঠিক আছে? ফসফরাসের ভরটা হবে কত? 31। তো আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে ফসফরাসের ভরটা হবে 31। তো চলুন আমরা এবার আবার ভাগ করি।
31 দিয়ে ভাগ করলে হয় 1.02। এবার এখানে অক্সিজেনেরটা আমরা বের করি 65.4.08। তাহলে দেখেন আমরা আমাদের ভাগফলগুলো পেয়ে গেছি, ঠিক আছে। প্রথম ভাগফলটা হচ্ছে 3.06, দ্বিতীয় ভাগফলটা হচ্ছে 1.02, আর থার্ড বা লাস্ট যে ভাগফলটা হচ্ছে সেটা হচ্ছে 4.08। তো আমাদের পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে এই তিনটা ভাগফলের মধ্যে সবচেয়ে ছোট যে ভাগফলটা, ওই সবচেয়ে ছোট যে ভাগফলটা সেটা দিয়ে আবার কি করব, প্রত্যেকটা ভাগফলকে আবার ভাগ করে দিব। তো চলেন এবার আমরা আবার সেটা করি। সবচেয়ে ছোট যে ভাগফলটা আছে সেটা দিয়ে প্রত্যেকটা ভাগফলকে কি করব, ভাগ করে দেব। আবার লিখি হাইড্রোজেন 3.06 ডিভাইডেড বাই 1.02 হচ্ছে ফসফরাস 1.02 ডিভাইডেড বাই 1.02, অক্সিজেন 4.08 ডিভাইডেড বাই 1.02। দেখি তো চয়ন এবার আমাদের উত্তর কত আসে। এটা আসে 3, এটা আসে 1, এটা আসে 4। ঠিক আছে, তাহলে দেখেন আমরা হাইড্রোজেনের পরিমাণ, হাইড্রোজেনের যে ভাগফলটা সেটা পাইছি 3, ফসফরাসের যে ভাগফলটা পাইছি সেটা পাইছি 1, আর অক্সিজেনের যে ভাগফলটা পাইছি সেটা হচ্ছে কি, সেটা পেয়েছি হচ্ছে গিয়ে 4। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে কাজটা আমরা করে ফেলছি। এবার জাস্ট আমরা যদি এমনটা করি যে হাইড্রোজেন লিখলাম, লিখে হাইড্রোজেনের যে ভাগফলের মানটা পাইছি 3, এটা এভাবে নিচে দিয়ে দিলাম। পরে লিখলাম ফসফরাস, ফসফরাসের 1 দাও, দরকার পড়ে না। অক্সিজেনের কত পাইছি 4। তার মানে এটাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যৌগ, সেই কাঙ্ক্ষিত যৌগের কি, স্থূল সংকেত। তার মানে এটা হচ্ছে কাঙ্ক্ষিত যৌগের স্থূল সংকেত। কিন্তু আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, আমাদেরকে বের করতে বলা হয়েছে আণবিক সংকেত। তাহলে আমরা জানি আণবিক সংকেত ইজ ইকুয়াল টু, আণবিক সংকেত ইজ ইকুয়াল টু স্থূল সংকেত ইনটু এন। স্থূল সংকেত ইনটু এন, স্থূল সংকেত ইনটু এন। কিন্তু এখন দেখেন আমাদের কাছে কিন্তু এন এর মান নাই, কিন্তু আমরা এন এর মানটা খুব সহজেই বের করতে পারি। এন এর মানটা বের করা হয় কিভাবে? এন ইজ ইকুয়াল টু আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে আমাদের আণবিক সংকেতের ভর দেওয়া ছিল কতটুকু? 98। ঠিক আছে, আমাদের আণবিক সংকেতের ভর দেওয়া ছিল 98। এখন আমরা যে স্থূল সংকেতটা পাইছি, আমরা এখান থেকে কি এটার ভর বের করে ফেলতে পারবো না? স্থূল সংকেতের ভর দিকে তো চলেন কত হয়। হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন আছে 3টা, তাই লিখে ফেলি 3। ফসফরাসের হলো 31, অক্সিজেনের হচ্ছে 16, আছে 4টা, 64। যদি যোগ করি হয় 98। তার মানে আমাদের স্থূল সংকেতের ভরটা কি হবে? 98। দেই 98 এখানে ভাগ করলে হয় 1। এইবার যদি আমি দেখি আণবিক সংকেত ইজ ইকুয়াল টু, স্থূল সংকেত পাইছি কি H3PO4, আর আমার এন এর মান পাইছি কি, এন এর মান পাইছি 1। এবার যদি 1 দিয়ে এই পরমাণু সংখ্যাগুলোকে গুণ করে দিই তাহলে কত পাই? H3PO4। তার মানে H3PO4 বা ফসফরিক অ্যাসিড, তার মানে আমাদের H3PO4 বা ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আণবিক সংকেত। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আণবিক সংকেত। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাই ঘ নাম্বারে। ঘ নাম্বারটা কি ছিল আমাদের প্রশ্ন? ঘ নাম্বারটা ছিল এরকম যে উদ্দীপকের বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া কিনা, অর্থাৎ আমাদের যে ফসফরিক অ্যাসিড উৎপাদন হয়েছে, ফসফরিক অ্যাসিডের সাথে কি জিঙ্ক ধাতুর বিক্রিয়া করানো হয়েছে, এবং আমাদেরকে বলতে বলেছে আসলে এই জিঙ্ক ধাতু আর ফসফরিক অ্যাসিডের মধ্যে যে বিক্রিয়া সেটা কি চারণ বিজোড় বিক্রিয়া কিনা। তো যখন আমরা আসলে আগে বিক্রিয়াটা করি, জিঙ্ক প্লাস H3PO4 ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করে আমার তৈরি করবে কি, আচ্ছা এটা ভাবে নিচে নিচে না দেখায় পাশাপাশি দেখালে না বেটার আমার জন্য হয়, আপনাদের জন্য বেটার হয়। তো চলুন পাশাপাশি দেখাই। তৈরি করতেছি কি আমার জিঙ্ক H2, ঠিক আছে, আমার এটা তৈরি হয়।
এবার আসেন খেয়াল করি, এই জায়গায় আমার জিঙ্কের জারণ মান 0, আমার এই জায়গায় হাইড্রোজেনের জারণ মানটা কি, এই জায়গায় হাইড্রোজেনের জারণ মান +1। এবার একটু খেয়াল করেন, যদি এভাবে তাকাই এইখানে আমার জিঙ্কের জারণ মানটা হচ্ছে কি +2, আমার এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 0। তার মানে আমার এখানে কি হয়েছে, জিঙ্কের জারণ মানটা বেড়েছে, হাইড্রোজেনের জারণ মানটা কি হয়েছে, হ্রাস পাইছে। যেহেতু জিঙ্কের জারণ মান বেড়েছে আর হাইড্রোজেনের জারণ মানটা কি হয়েছে, হ্রাস পাইছে, তার মানে এখানে কি হয়েছে, এটা আমার মনে হয় এটা সমতা করে দেখাও, সমতাটা করা দরকার, তো চলেন এটা সমতা করি। সমতা করে দেখালে আর কি বেটার, তো জন্য সমতা করে দিলাম, এখন বুঝবেন। তো দেখেন এখানে আমার জিঙ্কের জারণ মান বৃদ্ধি পাইছে, হাইড্রোজেনের জারণ মানটা কি হয়েছে, হ্রাস পাইছে। তার মানে আমরা কখন একটা বিক্রিয়ায় কখন আসলে জারণ বিজারণটা বাড়ে কমে, যখন ওই বিক্রিয়া কি হয়, ইলেকট্রন আদান প্রদান হয়। আর ইলেকট্রন আদান প্রদান মানে কি, জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে বা জারণ বিজারণ হয়েছে, এখানে ইলেকট্রন আদান প্রদান বা জারণ বিজারণ হয়েছে তার মানে এখানে আমার কি হয়েছে, ইলেকট্রন আদান প্রদান বা জারণ বিজারণ হয়েছে। তার মানে দেখেন তাহলে জারণটা কার হয়েছে, আমার মূলত জারণটা হয়েছে কি, জিঙ্কের। তাহলে জিঙ্ক কি করেছে, জিঙ্কের প্রথমে ছিল জারণ সংখ্যা প্রথমে ছিল 0, পরে গিয়া হয়েছে কি Zn2+, তার মানে জারণ জিঙ্কের কি হয়েছে, জিঙ্কের জারণ মান বেড়েছে। তার মানে এবার যদি আমি দেখাই, অর্থাৎ জারণ বিক্রিয়াটা দেখাই, অর্থাৎ যেহেতু পুরো ফুল একটা বিক্রিয়া, আমরা জানি একটা যখন জারণ বিজারণ বিক্রিয়াটা হয় তখন জারণ বিক্রিয়াটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া, যখন বিজারণ বিক্রিয়াটাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। তার মানে জারণ অর্ধ বিক্রিয়াটা কি, জিঙ্ক ছিল, জিঙ্ক কি করলো, Zn2++ 2e-, তার মানে জারণ যে অর্ধ বিক্রিয়াটা সেটা আমরা দেখাই দিলাম। এবার আসেন, এবার জিঙ্ক যে ইলেকট্রন ছেড়েছে, আচ্ছা আমার এখানে জিঙ্ক ছিল আসলে মূলত কয়টা, 3টা জিঙ্ক ছিল, তাহলে Zn3, তার মানে এখানে আসলে ইলেকট্রন হইব কয়টা, ইলেকট্রন হবে এখানে মূলত ইলেকট্রন হবে কয়টা, 6টা ইলেকট্রন হবে। আচ্ছা 6টা দেখানোর দরকার নেই, এইভাবেই দেখাই দিই যাতে আরো সহজ হয় হিসাব করতে গেলে, ঠিক আছে। এবার আসেন, এবার জিঙ্ক ইলেকট্রন ছেড়েছে, আমার ইলেকট্রন গ্রহণ করছিল কার, আমার হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করছিল। তাহলে হাইড্রোজেন ছিল প্রথমে কত, 2H+ ছিল, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ করে হয়েছে কি H2 বা গ্যাসে। তার মানে হাইড্রোজেন কি করছে, হাইড্রোজেন আমার বিজারণ বিক্রিয়াটা দেখাইছে, তাই বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্থাৎ আমার যে মানে কি হইলো, জিঙ্ক ইলেকট্রন ছাড়লো, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করলো। তার মানে আমরা বলতে পারি কি, আমার এই বিক্রিয়াটা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। সুতরাং এই বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের এই 4 নম্বর, আমাদের এই ঘ নম্বর প্রশ্নটার উত্তর। আশা করি আপনার এই ভিডিওটা দেখলে এই প্রশ্নগুলো আসলে কীভাবে উত্তরটা হয়েছে সেটা আসলে বুঝে যাবেন। তো এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদের কী করতে হবে, আপনাদেরকে ইজি কেমিস্ট্রি বইটা সবার সংগ্রহ করে ফেলতে হবে। আর ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করার মাধ্যমে আপনারা আপনাদের এসএসসি আর স্কুলের পরীক্ষার জন্য যে শতভাগ প্রস্তুতি প্রয়োজন সেই শতভাগ প্রস্তুতি আপনারা নিয়ে নেবেন। আর আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।